একনেকে প্রায় ২,২৬৭ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন, মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্তি প্রকাশ প্রধানমন্ত্রীর। ইসলামী ব্যাংক নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ বিরোধী দলীয় নেতার, বিএনপির হাতে ব্যাংকটি নিরাপদ মন্তব্য অর্থমন্ত্রী। সুপ্রিম কোর্টে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিলে স্থগিত, নিষ্পত্তির আগে বিলুপ্তি আদালত অবমাননার শামিল বললেন শিশির মণি। এবং ফুটবল বিশ্বকাপে সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। সরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে খেলা দেখানোর ঘোষণা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রায় ২,২৬৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৩টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বৃদ্ধির ২টি প্রকল্প। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ২,২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ৩৭ কোটি ২৮ লাখ টাকা। সব বিষয়ে ইসলামের দোহাই দেয়া সমীচীন নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়। আর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের। এদিকে অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে বিএনপি কোনো ছাড় দেবে না উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির হাতে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিরাপদ। বাজেট অধিবেশনের এক নোটিশ সংক্রান্ত বিষয়ে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ৬৮ বিধিতে দেয়া নোটিশ উত্থাপন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, আবারও ইসলামী ব্যাংকে দখলদারি চক্রের দৃষ্টি পড়েছে। ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা, এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আমরা এখন স্পষ্টত দেখতে পাচ্ছি সেই এস আলমকে আবার ফিরে আসার পথ করে দিয়েছে। সব বিষয়ে ইসলামের দোহাই দেয়া সমীচীন নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। কোন ব্যাংক কোম্পানির আমানতকারীদের স্বার্থে পরিপন্থী এবং ব্যাংক কোম্পানির স্বার্থের পক্ষে ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য যে কোনো রকমের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দেওয়ার এখতিয়ার রাখে এবং সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানিগুলো উক্ত আইন নির্দেশ পালনে বাধ্য থাকবে। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যাংকিং খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এবং সুশাসন নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনের কারণে, প্রুডেন্সের কারণে বাংলাদেশের ইকোনমি বারবার ঘুরে দাঁড়িয়েছে। ফিনান্সিয়াল সেক্টর যে গুরুত্বপূর্ণ সেটা আমরা অক্ষর অক্ষরে বুঝি, এটা না বুঝার কোনো কারণ নেই। সুতরাং আপনারা নিশ্চিত থাকতে পারেন, ইসলামিক ব্যাংকের ভবিষ্যৎ বিএনপির হাতে খুবই সেফ, একেবারে নিশ্চিত থাকতে পারেন। ভঙ্গুর অর্থনীতি বিএনপির হাত ধরেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশাও জানান অর্থমন্ত্রী। বাংলাদেশে আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা বিএনপির চেয়ে বেশি কেউ অনুধাবন করে না। মাননীয় স্পিকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবারে বাজেট প্রসঙ্গ।
আসন্ন বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার পাশাপাশি বাড়ছে বাস্তবায়নের চ্যালেঞ্জ। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, বাজেটে সামাজিক খাতে বরাদ্দ বাড়ানোর আভাস ইতিবাচক হলেও মূল সংকট পরিকল্পনা ও জবাবদিহিতায়। একই সঙ্গে ডলার সংকটের কারণে তৈরি হওয়া অতিরিক্ত ব্যয়ের চাপ সামলাতে দ্রুত নীতিগত সিদ্ধান্তের দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। দোরগড়ায় আরও একটি নতুন অর্থবছর। অর্থনীতির বর্তমান টানাপোড়েনের মধ্যে আসন্ন জাতীয় বাজেট নিয়ে রয়েছে নানান সমীকরণ। 9,38,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছে বিএনপি সরকার, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। তবে বাজেটের আকারের চেয়ে বড় বিষয় নীতিগত অগ্রাধিকার এবং বাস্তবায়নের সক্ষমতা। সিপিডির নির্বাহী পরিচালক বলছেন, বিগত দিনগুলোতে দেশের উন্নয়ন মূলত ভৌত অবকাঠামোমুখী ছিল। এবার সামাজিক খাতে জোর দেওয়ার আভাস মিলছে, যা ইতিবাচক। তবে কেবল শিক্ষা স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোই শেষ কথা নয়, অন্য খাতগুলোতেও নজর দিতে হবে। আমরা তো দেখেছি যে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকার পরেও স্বাস্থ্য মন্ত্রণালয় সেটা খরচ করতে পারে না। সরকারের ইন্টেনশনটা খুব ভালো, একটা পজিটিভ মুভ বলছি, কিন্তু খরচটা যাতে মান সম্পূর্ণভাবে হয় এবং এটা যেটা আমরা বলি না কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এই কেপিআই থাকতে হবে যে আমি টার্গেট দিয়ে দিচ্ছি, এগুলো পূরণ করতে হবে। অর্থের সঠিক ব্যবহার আর জবাবদিহিতার প্রশ্নটি জোরালো হচ্ছে ব্যবসায়ীদের কণ্ঠেও। ভুল পরিকল্পনা ও অদক্ষতায় রাষ্ট্রীয় অর্থের অপচয় নিয়ে ক্ষোভ রয়েছে শিল্প খাতে। এই বাজেটে ক্লিয়ার কাট আপনার অ্যালোকেশনের পাশাপাশি প্রসেসটাও আমি মনে করি বাজেটের আগে আসা উচিত। বাজেটের আকার বড় হওয়াকে স্বাভাবিক মনে করলেও ডলারের বিপরীতে টাকার বড় অবমূল্যায়নকে বর্তমান অর্থনীতির অন্যতম প্রধান ক্ষত হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। ঋণ পরিশোধের ব্যয় 45% পর্যন্ত বেড়ে যাওয়ায় শিল্প খাতের কার্যকর মূলধন সংকুচিত হয়ে পড়েছে। আপনি বড় করতেই থাকবেন, টাকা ডিভ্যালু করতেই থাকবেন। আপনি যে লোনটা আজকে নিয়েছেন অলরেডি কিন্তু আপনি 45% এক্সট্রা পে করছেন, কারণ আপনাকে ডলারটা কিনতে গেলে এখন 124 টাকা কিনতে হচ্ছে। আপনি বড় করেছেন, যখন ডলার ছিল তখন হয়তো 80 টাকা 85 টাকা। আমাদের মিল মালিকরাও মেশিনারি কিনে 45% এক্সট্রা টাকা দিতে হয়েছে, তার প্রজেক্ট কস্ট বেড়ে গেছে। আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের টাকা সংকুচিত হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে শুধু অর্থ বরাদ্দ কিংবা বড় বাজেট ঘোষণা করলেই লক্ষ্য পূরণ হবে না। বরাদ্দ একটা প্রথম পদক্ষেপ। দুর্নীতি অপচয় রোধের পাশাপাশি বৈশ্বিক সংকট মোকাবিলায় দ্রুত সিদ্ধান্ত নেয়ার ফাস্ট ট্র্যাক নীতিকেই আসন্ন বাজেটের প্রকৃত সাফল্য বলে মনে করছেন তারা। দুর্নীতি, আপনি ধরেন এই ঘুষ, তারপরে বিভিন্ন প্রকল্পে এর আগে কিরকম ভাবে খরচ হয়েছে, এইরকম যাতে না হয়, রাষ্ট্রীয় সম্পদের যে অপচয়, এই অপচয়টা যাতে না হয়, সেটাই কিন্তু মূল বিষয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কর আহরণে ঘুষ ও চাঁদা বাণিজ্যের কারণে করদাতারা আগ্রহ হারাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মগবাজারে একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব হলে বাজেট ঘাটতি পূরণে সরকার সমর্থ হবে বলেও আশা প্রকাশ করেন দলটির আমির। MR আসাদের রিপোর্ট। সংসদে চলছে বাজেট অধিবেশন। এরই মধ্যে 2026-27 অর্থবছরের বাজেট বিষয়ে নিজেদের প্রস্তাবনা দিতে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। কেবল কিছু গাণিতিক হিসাব কিতাব নয়। সংবাদ সম্মেলনে দলটির আমির প্রস্তাব করেন জুলাইয়ের পরিবর্তে প্রচলিত ক্যালেন্ডারে অর্থবছর শুরু করার। জুন মাস বর্ষা, খরা, দুর্যোগ, সাইক্লোন, এগুলাতে সাধারণত আমাদের দেশ আক্রান্ত হয়। আমরা লক্ষ্য করি এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীদের পকেটের সুফল চলে যায়। আমরা সংসদে প্রস্তাব দেব যা আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হয়, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না। কর আহরণে ঘুষ ও চাঁদা বাণিজ্যের কারণে করদাতারা আগ্রহ হারাচ্ছেন বলে অভিযোগ করেন জামায়াত আমির। আমাদের ট্যাক্সেশন কালেকশনের যে পদ্ধতি রয়েছে এটা দারুণ ত্রুটিপূর্ণ। যারা ট্যাক্স দেন তারা 3টা ট্যাক্স দেন। একটা ট্যাক্স ট্রেজারিতে জমা হয়, একটা কিছু ব্যক্তির পকেটে যায় যারা ট্যাক্স কালেকশন করেন, আমি সবার কথা বলছি না কিন্তু অনেকেই, আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। ব্যবসায়ীরা অতিষ্ঠ, যার কারণে ট্রেজারির ট্যাক্সটা তার টার্নওভার ভলিউমের দিক থেকে ছোট হয়ে আসে। পাচারকৃত টাকা ফেরত আনা সম্ভব হলে বাজেট ঘাটতি পূরণে সরকার সমর্থ হবে বলেও আশা জানান ডাক্তার শফিকুর। জনগণের জন্য আগামীতে আরো সুন্দর এবং আরো
পরিপূর্ণ চিন্তা করার প্রয়াস পাবো। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি 1 লাখে উন্নীত করার বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে প্রায় 10,000 বাংলাদেশি রাশিয়ায় কাজ করছেন। সেখানে জনশক্তি রপ্তানি 1 লাখে উন্নীত করার বিষয়ে রুশ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেওয়া হলে তারা দ্রুত এই বিষয়ে কাজ করতে সম্মত হয়। সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ সংবলিত হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের এই নিয়ে পরবর্তী শুনানির জন্য 16 জুন দিন ধার্য করা হয়েছে। দুপুরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। গেল বছরের 2রা সেপ্টেম্বর 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় দেন হাইকোর্ট। পরে 7 এপ্রিল 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এর বিরুদ্ধে 21 মে আপিল করে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চে শুনানি হয়। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করেন আদালত। আপিলের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কিসের ভিত্তিতে আপিল বিভাগ রায় স্থগিত করেছেন তা জানান তিনি। এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে আমাদের আবেদন মঞ্জুর করেছেন। স্থগিতাদেশের পেছনে কি কি কারণ আদালতকে দেখিয়েছেন তাও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল সেটি পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয়নি। এদিকে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। শুনানিতে তার বিষয় তুলে ধরেন তিনি। এই সচিবালয় স্থাপনের আদেশটি করা হয়েছিল পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে। সেকেন্ড, বিচার বিভাগ যদি স্বাধীন না হয় জনগণের রক্ষা কবচ বলতে শেষ পর্যন্ত কিছুই আর হাতে থাকে না। এবং নিম্ন আদালতের প্রশাসনিক দায় দায়িত্ব কিংবা সরকারের উপর ন্যস্ত করা হয়, তখন বিচার বিভাগ, অধস্তন বিচার বিভাগ সঠিকভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। আপিল বিভাগে নিষ্পত্তি হওয়ার আগে সরকারের সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার বিষয়টি আদালত অবমাননার শামিল বলেও দাবি করেন শিশির মনির। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্পট অফ কোর্ট। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশকে চাপে ফেলতে নয়, পুশিন তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জানান, নির্বাচিত সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হবে। তিস্তা ব্যারেজ নির্মাণের দ্রুত সম্ভাব্যতা যাচাই শেষে সরকার প্রকল্প নেবে বলেও জানান তিনি। এতে খরচ হবে 20,000 কোটি টাকা। আর নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। সেখানে নির্বাচন একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। প্রায় 47 কোটি টাকায় ফুটবল বিশ্বকাপে সম্প্রচার স্বত্ব কিনেছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এবার টাকার পরিমাণ গেল বিশ্বকাপে কেনা স্বত্বের চেয়ে 53 কোটি টাকা কম। এ সময় তিনি আরও জানান, সরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে। বিস্তারিত শামীমুজ্জামান চৌধুরী প্রতিবেদনে জানাচ্ছেন মশিউর রহমান।
আগামী 11 জুন শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ 2026। এবারের আসর 19 জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে প্রথমবারের মতো 48 দল অংশগ্রহণ করবে এবং সব মিলিয়ে 100টিরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে কিনা তা নিয়ে তৈরি হয় শঙ্কা। এমন পরিস্থিতিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 25তম সভায় সিদ্ধান্ত হয় ফিফা বিশ্বকাপের অল মিডিয়া স্বত্ব কিনবে বিটিভি। এ নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেন ক্রীড়া ও তথ্য প্রতিমন্ত্রী। এই সময় তথ্য প্রতিমন্ত্রী জানান, সম্প্রচার স্বত্ব কেনা হয়েছে 47 কোটি টাকায়, কিন্তু এর জন্য বিটিভিকে অর্থ খরচ বহন করতে হবে না, খরচ উঠে আসবে বিজ্ঞাপন থেকে। বিটিভি যেন কোনো টাকা না দিতে হয়, আমাদের স্ট্যান্ড প্রথম থেকে তাই ছিল। এখন পর্যন্ত অলমোস্ট আপনারা ধরে রাখেন 96% পর্যন্ত আমাদের কিন্তু সই করা আছে, যেন আমরা টাকাটা রিকভার করতে পারি। অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, বিটিভির কিছু অ্যাডভার্টাইজমেন্ট এক্সেট্রা দিয়ে আর 1-2 মাসের মধ্যে ওই টাকাটা উঠে যাবে। আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সারা দেশে যেসব ডিজিটাল স্ক্রিন রয়েছে তাতে খেলা দেখানোর পরিকল্পনা রয়েছে। খেলা দেখার টাইমটা হচ্ছে একটু খুব টাইম হয়ে গেছে, মধ্যরাতে কিংবা ভোরবেলায়। সো প্রাইভেট কোম্পানিগুলোকে আমরা উৎসাহিত করেছি, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। তারা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছে, ঢাকা সহ বিভিন্ন স্পটে তারা বড় বড় মনিটর দিয়ে তারা খেলাগুলো দেখাবে। ফিফার সঙ্গে চুক্তির মাধ্যমে বিটিভি ফিফা বিশ্বকাপ 2026-এর অল মিডিয়া রাইটস অর্জন করবে। ফলে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি বিভিন্ন প্ল্যাটফর্মে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান সম্প্রচার করবে। দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। মুশিউর রহমান, মোহনা সংবাদ। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ জোরদারের আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এনসিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। একই সাথে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিযুক্ত প্রশাসকরা পদে থেকে নির্বাচন করলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয় না এবং লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হয়। কোরবানির ঈদে আমরা দেখেছি যে হাট নিয়ে তারা কি করেছেন, যেখানে জীবনে কখনো হাট হইতো না, মানুষের আবাসিক এলাকার ভিতরে পর্যন্ত তাদের পৃষ্ঠপোষকতায় হাট হয়েছে। মেট্রো রেলের স্টেশনের নিচে তাদের পৃষ্ঠপোষকতায় হাট হয়েছে। কোনোভাবেই তাদের এই প্রশাসকের পদে বসে থেকে নির্বাচন করতে দেওয়া উচিত না। তাহলে এই নির্বাচন নৈতিকভাবে এবং এই নির্বাচন প্রসিডিউরাল ভাবেও এই নির্বাচন একটা প্রশ্নবিদ্ধ এবং এক ধরনের অবৈধ নির্বাচনে রূপ নিতে পারে। ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলালের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর ফেনী ঐতিহাসিক মিজান ময়দানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে তাকে ফালাহিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। ওসমান হারুন মাহমুদ দুলাল 3 দশকেরও বেশি সময় ধরে ফেনী সাংবাদিকতা অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে সবার কাছে সম্মানিত ছিলেন। সাংবাদিক দুলাল দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চলমান আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 থেকে 3 দিনের মধ্যে এই চুক্তি হতে পারে বলেও জানান তিনি। মঙ্গলবার ট্রাম্প এমন কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন লেবাননের সেনাপ্রধান রটলফ হেইকাল। আরও জানাচ্ছেন রুমানার রুমা। ইসরায়েল লেবাননকে ঘিরে উত্তেজনা বাড়লেও ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে শিগগিরই একটি চুক্তির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 থেকে 3 দিনের মধ্যে এই চুক্তি হতে পারে বলে জানান তিনি। মঙ্গলবার ট্রাম্প এমন কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। এদিকে চলতি সপ্তাহে ইসরায়েলে ইরানের চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সরাসরি অংশ নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তেহরানের ছোড়া বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন সেনারা আকাশেই ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা।
তবে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম CNN জানিয়েছে সর্বশেষ হামলার সময় কোনো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের অবসানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন লেবাননের সেনাপ্রধান রডলফ হেইকাল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে সম্মত হয়েছেন তারা। রুমানা রুমা, মোহনা সংবাদ। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ শুরুর দুদিন আগে ফিফা ও এর সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিরুদ্ধে প্যারিসের আদালতে মামলা করেছেন উয়েফার সাবেক প্রধান মিশেল প্লাতিনি। তিনি অভিযোগ করেন 1 দশক আগে তাকে ফিফা সভাপতি নির্বাচন থেকে সরাতে ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছিল। সম্প্রতি সুইজারল্যান্ডের আদালত জালিয়াতির মামলা থেকে প্লাতিনিকে সম্পূর্ণ খালাস দেওয়ার পর তিনি এই দেওয়ানি ও ফৌজদারি মামলা করলেন। এছাড়া 70 বছর বয়সী এই ফরাসি কিংবদন্তি মোটা অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। একনেকে প্রায় 2267 কোটি টাকার 8 প্রকল্প অনুমোদন, মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্তি প্রকাশ প্রধানমন্ত্রীর। ইসলামী ব্যাংক নিয়ে নতুন ষড়যন্ত্রের অভিযোগ বিরোধী দলীয় নেতার, বিএনপির হাতে ব্যাংকটি নিরাপদ মন্তব্য অর্থমন্ত্রী। সুপ্রিম কোর্টে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিলও স্থগিত, নিষ্পত্তির আগে বিলুপ্তি আদালত অবমাননার শামিল বললেন শিশির মনির। এবং ফুটবল বিশ্বকাপে সম্প্রচার সত্ত্ব কিনেছে বিটিভি, জানালেন তথ্য প্রতিমন্ত্রী। সরকারি উদ্যোগে বিভিন্ন স্থানে খেলা দেখানোর ঘোষণা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।